দূরে যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালীতে আগুন জ্বলছে, ইরান আমেরিকার লড়াইয়ে কাঁপছে বিশ্ব। কিন্তু সেই আগুনের ছোঁয়া এসে লাগছে ঢাকার রান্নাঘরে, মাছের বাজারে, সবজির থলেতে, সিএনজির মিটারে। এপ্রিলে মূল্যস্ফীতি আবার 9% ছাড়িয়ে গেছে, আর মধ্যবিত্তের মাসিক বাজেট এখন খাতায় কলমে মিললেও বাজারে মেলে না। সংখ্যাটা ছোট নয়, 9.04%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস আজ এপ্রিল মাসের মূল্যস্ফীতির যে সংখ্যা প্রকাশ করেছে, সেটা শুনতে ছোট লাগলেও বাস্তবে এর মানে বিশাল। মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল 8.71%। মনে মনে অনেকে হয়তো ভাবছিলেন পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে, কিন্তু এপ্রিলেই আবার উল্টোগতি। ফলে হিসাবটা দাঁড়ালো এরকম: গত 6 মাসের মধ্যে 5 মাসেই মূল্যস্ফীতি ছিল 9%-এর উপরে। টানা 4 মাস বৃদ্ধির পর মার্চে একটু কমেছিল, কিন্তু সেটা ছিল সাময়িক। এপ্রিলে আবার ফিরে এলো পুরনো দুঃস্বপ্ন। আর এই মূল্যস্ফীতির 2 ভাগ দেখলে পরিষ্কার হবে ছবিটা। খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 8.39%, অর্থাৎ খাবার দাবারের দাম এই হারে বেড়েছে। আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি, যেমন পরিবহন, ওষুধ, পোশাক, বাসা ভাড়া, সেখানে মূল্যস্ফীতি 9.57%, যার মানে শুধু খেতে না পারলেই কষ্ট নয়, বাঁচতে গেলেও কষ্ট। এই মূল্যস্ফীতির পেছনের কারণ খুঁজতে গেলে সোজা চলে যেতে হবে মধ্যপ্রাচ্যে। ফেব্রুয়ারির শেষে ইরান মার্কিন ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত অচল। বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 আসে এই পথ দিয়ে। সেই পথ বন্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম লাফিয়ে উঠেছে। আর বাংলাদেশ তো আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপরে ব্যাপকভাবে নির্ভরশীল। সানেমের গবেষণা বলছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 40% বাড়লে বাংলাদেশের জিডিপি প্রায় 1.2% কমে যেতে পারে। ভোক্তা পর্যায়ে দাম বাড়তে পারে প্রায় 4%, আর প্রকৃত মজুরি কমতে পারে প্রায় 1%। কিন্তু সরকার তো আর চুপ করে বসে থাকতে পারে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে, সেই চাপ দেশের ভেতরে সামলাতে গিয়ে গত 19 এপ্রিল সরকার একটা বড় সিদ্ধান্ত নিল। এক ধাক্কায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। ডিজেল লিটার প্রতি 100 থেকে বেড়ে হলো 115 টাকা, কেরোসিন 112 থেকে 130 টাকা, অকটেন 120 থেকে 140, আর পেট্রোল 116 থেকে 135। জ্বালানির দাম ঘোষণা হওয়ার পরদিনই বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংবাদ মাধ্যমে বললেন, চিন্তার কারণ নেই। একটি ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করলে প্রতি কেজি পণ্যের দাম গড়ে প্রায় 30 পয়সা বাড়তে পারে। এটা সামগ্রিক মূল্যস্ফীতিকে তেমন প্রভাবিত করবে না। আর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বললেন, যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি, সারা বিশ্ব তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি যুক্তরাষ্ট্রও তেলের দাম $5 বাড়িয়েছে। মন্ত্রীরা কথা বললেন, কিন্তু বাজার শুনল না। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে পণ্যবাহী ট্রাকের ভাড়া বাড়ল। গণপরিবহনে সরকারি সিদ্ধান্তের আগেই বাড়তি ভাড়া আদায় শুরু হলো। শাকসবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে গেল। মাছ মাংসের দামও চড়া। একই সময়ে এপ্রিলে 2 দফায় এলপিজির দামও বাড়ল প্রায় 600 টাকা। সব মিলিয়ে 30 পয়সার হিসাব বাস্তবের বাজারে 30 টাকায় পরিণত হলো। মূল্যস্ফীতির সংখ্যা বললেই তো হবে না, সেটা মানুষের জীবনে কি অর্থ রাখে সেটা বুঝতে হলে মজুরির দিকে তাকাতে হবে। এপ্রিলে জাতীয় গড় মজুরি হার বেড়েছে 8.16%, মূল্যস্ফীতি 9.04%। ফলে মজুরি বেড়েছে, কিন্তু মূল্যস্ফীতির চেয়ে কম। অর্থাৎ প্রকৃত আয় আসলে কমেছে। সহজ করে বললে, আগে যে বেতন দিয়ে মাসের বাজার হতো, এখন সেই একই বেতনে মাস আর চলে না। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ বা জিইডি তাদের এপ্রিলের প্রতিবেদনে স্পষ্ট বলেছে, বৈশ্বিক জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বিনিময় হারের চাপ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থায় ব্যয় বাড়াচ্ছে। মূল্যস্ফীতি পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি বহাল। আর বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন আরও সরাসরি টানা 3 বছর মন্থর প্রবৃদ্ধি, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা বাংলাদেশের অর্থনীতি। মূল্যস্ফীতির এই জোয়ারে শুধু সাধারণ ভোক্তা নয়, ডুবছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।
জ্বালানির দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে গড়ে 20%। অথচ সেই অনুপাতে পণ্যের দাম বাড়াতে পারছেন না উদ্যোক্তারা, কারণ মানুষের ক্রয় ক্ষমতা ইতোমধ্যে তলানিতে। এই চিত্র সারা দেশের। ছোট ছোট কারখানা বন্ধ হওয়া মানেই বেকারত্ব বৃদ্ধি, আর বেকারত্ব বাড়লে মূল্যস্ফীতির কামড় হয়ে ওঠে আরো বিষাক্ত। যখন আয় বন্ধ হয়ে যায় তখন 9% মূল্যস্ফীতিও 900%-এর মতো ভারী মনে হয়। মূল্যস্ফীতি কেন কমছে না তার পেছনে আরেকটা বড় খলনায়ক হলো ডলারের উচ্চ মূল্য। জ্বালানি তেলের আমদানি মূল্য মেটাতে সরকারকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ায় টাকার মান কমছে। অর্থনীতিবিদদের মতে গত 2 বছরে টাকার মান প্রায় 30% কমেছে। এর ফলে আমদানিকৃত প্রতিটি পণ্যের দাম এমনিতেই বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা শুধু পণ্য আমদানি করছি না, বিদেশের মূল্যস্ফীতিও ডলারের মাধ্যমে আমদানি করছি। এই চক্র থেকে বের হওয়া সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সমাধান কোন পথে? বিশ্লেষকরা বলছেন শুধু বাজারের উপর নজরদারি করে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত পদক্ষেপ। বিলাসবহুল আমদানিতে লাগাম, ডলার সাশ্রয় করতে অপ্রয়োজনীয় পণ্য আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে খাদ্য সরবরাহ আরও ব্যাপক করতে হবে। বিকল্প জ্বালানিতে বিনিয়োগ, আমদানিকৃত তেলের উপর নির্ভরশীলতা কমাতে সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিতে হবে। সুদের হার সমন্বয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতিতে আরো কঠোর হতে হবে। বিশ্লেষকরা ইতোমধ্যে সতর্ক করেছেন এই বৃদ্ধি কিন্তু শেষ নয়। জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় 15% বেড়ে যাওয়ায় এবছর মূল্যস্ফীতি 12% পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। কৃষি খাতেও চাপ পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বাড়ছে, যা শেষ পর্যন্ত খাদ্যের দামে প্রতিফলিত হবে। শিল্প কারখানায় উৎপাদন ব্যয় বাড়ছে, যা পণ্যের দামে যোগ হচ্ছে। আর সরকার বিদ্যুতের দামও বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে খবর আসছে। জ্বালানির পর বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়লে জীবনযাত্রার ব্যয় আরেক দফা লাভ দেবে। ফলে মধ্যবিত্তের সামনে এখন যে ছবি সেটা স্পষ্ট নয়, বরং ঝাপসা। আয় বাড়ছে না, দাম বাড়ছে, যুদ্ধের ধাক্কা আসছে, আর সরকারের কাছে তেমন কোনো কার্যকর হাতিয়ারও নেই। কারণ এই মূল্যস্ফীতির বড় অংশ আমদানি নির্ভর এবং বৈশ্বিক। ঢাকার রামপুরা থেকে চট্টগ্রামের আগ্রাবাদ, বেসরকারি চাকরিজীবী, দিনমজুর, রিক্সা চালক সবার পকেটে একই চাপ। মাসের শেষে হিসাব মেলে না, ধার করতে হয়, নয়তো কাটছাঁট করতে হয়, খাবারে, ওষুধে, সন্তানের পড়াশোনায়।